আপনি কি কখনো রাতের বেলায় গভীর জঙ্গলের নিস্তব্ধতার মাঝে কারো হাঁটার শব্দ শুনেছেন? এমন কারো হাঁটার শব্দ যা শুনলে মনে হয় কেউ যেন আপনার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে তাকালে দেখবেন কেউ নেই, শুধু ভেসে আসছে গাছপালার ফাঁকে ফাঁকে একটা লাল আভা। আজকে যে গল্পটা বলবো সেটা কোনো সাধারণ ভূতের গল্প নয়। এটা এমন এক রাক্ষসীর গল্প যার পায়ের পাতা উল্টো। এটা গল্প বুলবুলের। 1881 সাল, বেঙ্গল প্রেসিডেন্সি। চারিদিকে তখন জমিদারদের দাপট আর অন্তর্মহলে মেয়েদের চাপা কান্না। কিন্তু এই গল্পের শুরু হয় একটা বিয়ে দিয়ে। একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র 5, তাকে বিয়ে দেওয়া হয় এক বয়স্ক জমিদারের সাথে। মেয়েটা জানতো না এই বিয়ের লাল শাড়ি একদিন তার জীবনে রক্তের লাল রং হয়ে ফিরে আসবে। ছোট্ট বুলবুল তার নতুন জীবনে শুধু একজনের সাথেই বন্ধুত্ব খুঁজে পেয়েছিল, তার স্বামী ইন্দ্রনীলের ছোট ভাই সত্যা। সত্যা আর বুলবুল দুজনে মিলে জঙ্গলে ঘুরে বেড়াত, আর সত্যা তাকে ভূতের গল্প শোনাত। জানিস বুলবুল, এই জঙ্গলে একটা চোরাইল থাকে, তার পা উল্টো। বুলবুল ভয় পেত, কিন্তু সে জানতো না যে আসল ভয় জঙ্গলে নেই, আসলে ভয় লুকিয়ে আছে ওই বিশাল জমিদার বাড়ির বন্ধ দেয়ালের ভেতর। সময় গড়িয়ে যায়, 20 বছর কেটে যায়। সত্যা বিদেশ থেকে ফিরে আসে, কিন্তু গ্রামটা আর আগের মতো নেই। চারিদিকে শুধু মৃত্যু। গ্রামের পুরুষরা মারা যাচ্ছে, কিন্তু তাদের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত, কোনো পশু যেন তাদের গলা কামড়ে ছিঁড়ে ফেলেছে। গ্রামের মানুষ বলছে এটা কোনো মানুষের কাজ নয়, এটা ওই চোরাইলের কাজ। কিন্তু আসল রহস্যটা কি? সত্যা যখন বাড়ি ফেরে, সে দেখে তার ছোটবেলার খেলার সাথে বুলবুল আর সেই নিষ্পাপ মেয়েটি নেই। সে এখন ঠাকুরায়। তার চোখে মুখে একটা আলাদা তেজ, একটা আলাদা রহস্য। তার হাসিতে যেন একটা কিছু লুকিয়ে আছে, যেটা সত্যা ধরতে পারছে না। প্রতি রাতে যখন চাঁদটা লাল হয়ে ওঠে, তখনই শুরু হয় চোরাইলের শিকার। দৃশ্যগুলো চিন্তা করুন, ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা রাস্তা, আর একজন পুরুষ যে ভয়ে দৌড়াচ্ছেন। পেছন থেকে ভেসে আসছে সেই নুপুরের শব্দ, ছম ছম ছম। সত্যা সিদ্ধান্ত নেয় সে এই রহস্য ভেদ করবে। সে বিশ্বাস করে না কোনো ভূত প্রেতে, তার ধারণা এটা কোনো মানুষের কাজ। সে খুঁজে বেড়ায় কে এই খুনি, কেন শুধু পুরুষরাই মারা যাচ্ছে, আর কেন প্রতিটা লাশের মুখে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছাপা হয়ে আছে। ধীরে ধীরে আমরা জানতে পারি জমিদার বাড়ির কালো ইতিহাস। আমরা দেখি ইন্দ্রনীলের পাগল ভাই মহেন্দ্রকে। মহেন্দ্র যে নাকি পশুর মতো আচরণ করে। এক রাতে সত্যা জঙ্গলে পাহারা দেয়। হঠাৎ সে দেখে গাছের উপরে কেউ একজন বসে আছে, ছায়ামূর্তি। সত্যা গুলি চালায়, নিষ্ক্রিয়। কি ছিল ওটা? মানুষ নাকি অন্য কিছু? এখন যে সত্যটা সামনে আসবে সেটা আপনার রক্ত হিম করে দেবে। ভূতের ভয়ের চেয়েও মানুষের দেওয়া কষ্ট অনেক বেশি ভয়ঙ্কর হয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি 20 বছর আগে কি হয়েছিল। সত্যা যখন বিদেশে চলে যায়, বুলবুল একা হয়ে পড়ে। সেই সুযোগ নেয় মহেন্দ্র। সেই রাতে বুলবুলের চিৎকার ওই বিশাল মহলের দেয়াল ভেদ করে বাইরে যেতে পারে। তার স্বামী ইন্দ্রনীল, সে সব জানত, কিন্তু সে কিছু করেনি। উল্টে সে বুলবুলকে এমনভাবে প্রহার করেছিল যাতে বুলবুলের পা ভেঙে চুরে বেঁকে গিয়েছিল। ডাক্তার এসে বলেছিল গ্যাংগ্রিন হয়ে গেছে, পা দুটো কেটে বাদ দিতে হবে। চিন্তা করো, একটা মেয়ে বিছানায় পড়ে আছে, শরীর ভাঙা, মন ভাঙা, আশা ভাঙা। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর দোয়ার থেকে একটা নতুন শক্তির জন্ম হয়। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না, সেও ওঠে দেবী, আবার কেউ বলে ডাইনি। যেই বুলবুলকে তারা মেরে ফেলতে চেয়েছিল, সেই বুলবুল ফিরে আসে। কিন্তু এবার সে আর কান্না করে না, এবার তার চোখে পানি নেই, আছে আগুন। যে গাছগুলোতে তারা একদিন দোলনা খেলেছিল, সেই গাছগুলোতেই এখন পাপী পুরুষদের লাশ চলে। ওই যে চুরাইলের গল্প, ওটা কোনো গল্প ছিল না, বুলবুল নিজেই সেই গল্প হয়ে উঠেছে। তার উল্টো পা কোনো ভূতের নিশানা নয়, ওটা হলো তার ওপর করা অত্যাচারের প্রতীক, তার ভেঙে যাওয়া পায়ের প্রতীক।
মুভির ক্লাইম্যাক্সে সত্য যখন বুঝতে পারে যে তার সেই নিষ্পাপ বৌদি আসলে সেই চূড়ায়, তখন অনেক দেরি হয়ে গেছে। আগুনে পোড়া জঙ্গল, লাল আকাশ, আর তার মাঝে দাঁড়িয়ে আছে বুলবুল। তার মুখে কোনো অনুতাপ নেই, আছে শুধু একটা বিজয়ের হাসি। বুলবুল কি আসলেই মারা গিয়েছিল, নাকি সে এখনো ওই জঙ্গলে ঘুরে বেড়ায়? হয়তো কোনো অপরাধী পুরুষ আজকেও রাতের বেলায় সেই নুপুরের শব্দ শুনতে পায়। তবে একটা কথা মনে রাখবেন, সব রূপকথা কাল্পনিক হয় না, কিছু রূপকথা রক্ত দিয়ে লেখা হয়। আপনার কি মনে হয় বুলবুল কি ন্যায় বিচার পেয়েছিল? কমেন্টে জানান। আর এরকমই রক্তহীন করা আরও মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। পেছনে তাকাবেন না, সে হয়তো আপনার দিকেই তাকিয়ে আছে।